বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে গণভোট প্রসঙ্গ, কিন্তু বিএনপি এবং জামায়াত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দুই দল এই গণভোটকে কেন্দ্র করে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাপ ছড়াচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে। বিএনপি ইউনূস মহাজনের আসলে শিরের সংক্রান্তি দশা, সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে ছেড়ে যাচ্ছে, এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম। এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনূস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে। এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না। ইউনূসের দিন তাহলে কি সত্যিই ফুরিয়ে আসছে? এসব সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না। কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো ১-১১ সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর এ সকল যে আসনের মধ্যে যিনি এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে ৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আর তারেক রহমান সাহেব তিনি একটি আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না। কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো ১-১১ সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। সে দায়িত্বরত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের ৫০% হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব, দূরত্ব তুঙ্গে উঠেছে। সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন, বন্দী করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাতকড়া পরিয়ে হাজির করবার পর থেকেই। কারণ সেনাবাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি। সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে, এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে, সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে। এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায়। এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া, এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে। স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন। এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোনো লুকাছাপা করেননি। সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা, অসন্তোষ, হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে ৫৬ জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এই সরকারটা তিনিই বসিয়েছেন এবং এই সরকার তার সরকার, সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে, মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে ১৫ মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা, তাহলে তার কি অর্থ রইল? আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন? আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে
যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল বেশ কয়েক মাস ধরে, মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে, এই ঘটনা তো আগে কখনো ঘটেনি। কাজেই সেনাবাহিনীর ভেতরে, মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকস যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া দরকার। আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধু যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয়, নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা যাচ্ছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে, এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদগ্রস্ত করছে, মানে এর পরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে, আরেক রকমের রদবদলের শিকার হতে হবে, সেটাও তাদেরকে ভীত করছে। কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনীর ভেতরে। তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 40 জন মারা গেছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না। কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না। অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না, এমনকি সম্মানটুকু দিচ্ছেন না। এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে, মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে, তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে। 3 বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন। এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান, কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না, তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে, সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো 2 বাহিনী প্রধানকে নিয়ে। কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না, এবং বলে সেই কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের, যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে। মনে করে দেখেন, এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান 18 মাসের মধ্যে নির্বাচন, এবং ইউনূসকে তার সে কথাই বলা আছে। কিন্তু এই একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই। কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনোভাবে কথা শোনাতে পারছে না, এমনকি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারছে না। কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনায় গেলেন 1 নভেম্বর এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু ওই যে তিনি তো কোনো বক্তব্য যে জোরালো ভাষায় দিয়ে আসবেন, আর মে মাসে একবার জোরালো ভাষায় দিয়ে ইউনূসের সঙ্গে তার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে 90,000 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে, বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে, নৌবাহিনীর 2,500-এর মতো সদস্য কাজ করবে, এসব বলে বেরিয়ে এলেন। তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অথচ তার 3 দিন বাদে 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন তারা মাঠ থেকে 50% সদস্য সরিয়ে নেবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তার 30,000 সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে, তার মানে এখন থেকে 15,000 সেনা কাজ করবে। আর সেনাবাহিনী থেকে আজকে আইএসপিআর একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি এসে ইনএইড টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর প্রস্তুতি ও কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন।
সেখানে তিনি আবার এই হঠাৎ সারপ্রাইজ ডিসিশন কেন, হঠাৎ কেন সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং 50% সেনা সদস্যকে একবারে, সে বিষয়ে কোনো আলাপ করেননি। তবে তিনি বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যে সরকারের প্রতি সেনাবাহিনী 1 বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল, এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে। এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 3 বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর, যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না, সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক। কিন্তু তারও আগে চট্টগ্রামে এই 3 বাহিনী প্রধানের যে বৈঠকটি হয়, সেখানেই ইউনূস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয়, এটি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল, এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না। একই সঙ্গে ইউনূসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয়। 3 বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত, কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি। 3 বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন 3টি স্পষ্ট অবস্থান। 1, অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয়, এটা 2। এবং 3 নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না। এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এক ধরনের সতর্কবাণী ছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয়। প্রেস উইং এর বা প্রোপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ। অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? এই বিতর্কই তো শুরু হয়েছে। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল। এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না, বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে, এটা মানে সত্য নয়। বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল, তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে, সেটার ইঙ্গিত বহন করে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে, তা নতুন করে বলার তো দরকার নেই। আমি সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে। রশিদ দোস্তাম, তারপরে মোল্লা মাসুদ, এই ধরনের বাহিনী গড়ে উঠবে। বাংলাদেশও তাই হয়েছে। খুলনায় হুমা বাহিনী হয়েছে, রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী, নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী, ফারুক এবং তোতলা বাহিনী। এরা প্রত্যেকে নিজেদের এলাকায় খুন, অপহরণ, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায়, নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে, এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি। উপরন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র। আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে তো AK-47 আছে। মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে আছে, এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে, এবং সেই অস্ত্র তারা কি এমনি রেখে দিয়েছে? এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে, এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে, অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি, শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি। বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে। তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল। বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাদেরকে দেওয়া হয় তল্লাশি, আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে, কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয়। কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে। সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এখতিয়ার নেই, এটা সরকারের দায়িত্ব, কিন্তু সরকার নীরব। এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ। এদিকে দেশে বাস্তব অবস্থা ভয়াবহ, প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে, যে কথা আগে বললাম। খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র, সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির, রাতের শহর ফাঁকা। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি যাই থাকুক, বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে, আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে। সরকার তখন কি বলবে? নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতমুখী পদক্ষেপ হয়ে গেল, তাই না? কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছিল। আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে, তখনই তারা মাঠ থেকে 50 ভাগ উঠিয়ে নিল, আর বাকি 50 ভাগ
টাকা উঠিয়ে নেবে, চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল। এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা, অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া। সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার, কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে। সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বিধা তৈরি হয়েছে, তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে, ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ ইউনূস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো, কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না। তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে, নতুবা নয়। অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর। এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয়, বরং দেশি বিদেশি অনেকেরই। এবং আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনূস সরকার এই কথা স্পষ্ট বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি, না হলে নাই। এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ। কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল, তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে, সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে। এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে। তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন দিকে আগাচ্ছি। আর এরকম ভাবে যদি চলতে থাকে, যেটা চলছে, সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগোয়, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম, সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে। কারণ সন্ত্রাসী, জঙ্গি, অরাজনৈতিক শক্তিগুলো এমন শূন্যস্থানই খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই। সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে, আর তখন শূন্য হয়ে যাবে যে কোনো সময়, এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে, রাষ্ট্র জঙ্গি, অপরাধী এদের দখলে চলে যাবে। আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে, হয় ক্ষমতা ছাড়ুন, না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন। তিনি একটি আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। এই যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, এটা কেমন হলো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, তো এখানে খুব সংক্ষেপে বলবো। আর বেশিরভাগ যে আলোচনাটা করবো সেটা হলো এই নির্বাচনে বেগম জিয়ার মনোনয়ন এবং 3টি আসনে তার মনোনয়ন, এটা আসলে সঠিক হলো কিনা, এটির ইতিবাচক নেতিবাচক ফলাফল কি হতে পারে। তারেক রহমান সাহেব যে প্রার্থী হলেন এবং তিনি দেশে আসার আগে যে তার প্রার্থীতা ঘোষিত হলো এবং অন্যান্য যে মনোনয়নগুলো ঘোষণা করা হলো, এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমত প্রশংসা করে নিই বেগম খালেদা জিয়ার। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্যা মহিলা, যার লিগেসি, ঐতিহ্য রয়েছে। নির্বাচনের মাঠে তিনি কখনো পরাজিত হননি। মোটামুটি তার সমসাময়িক যারা আছেন জীবদ্দশায় সংসদীয় রাজনীতিতে, অনেকেই পরাজিত হয়েছেন। তো সেই দিক থেকে তিনি আসলে কখনো পরাজিত হননি, এগুলো একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে যখন তিনি চলাফেরা করতে পারছেন না, হুইল চেয়ারে করে ঘোরাফেরা করতে হচ্ছে, এমনকি তার অনেক বক্তব্য, কথা, আচরণ পাবলিকলি সবসময় প্রচার করার মতো অবস্থায় তিনি নেই। তার অসুস্থতাজনিত কারণে একটি হাত বাঁকা হয়ে গেছে, তিনি দাঁড়াতে পারেন না, হুইল চেয়ারে ঘোরাফেরা করেন এবং তার কথার এবং কণ্ঠের মধ্যে জড়তা চলে আসছে এবং লিখিত বক্তব্য পাঠ করতে গিয়েও তার কষ্ট হয়। পিছনে ডক্টর জাহিদকে দাঁড়িয়ে থাকতে হয়। তো এরকম একটি অবস্থাতে তাকে দলের একেবারে প্রতীক হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে যে নির্বাচন যজ্ঞে যাওয়া হচ্ছে, এটি বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয়। এবং দেশের ইতিহাসে এই ঘটনা একবার ঘটেছিল ইন 1954। তখন দেখা গেল যে এরকম বেগম জিয়ার মতোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক, কিন্তু তিনি ইতিমধ্যে রাজনীতি থেকে রিটায়ার্ড করেছেন। এবং বেগম জিয়ার এখন যে অবস্থা ঠিক ওইরকম, পশ্চিম পাকিস্তানি সরকারের শাসন, শোষণ, বেজ্জতি, তার আগে ব্রিটিশ সরকারের শাসন, শোষণ, বেজ্জতি, ভারতীয় সেই মহাত্মা গান্ধী গ্রুপ বা উত্তর দক্ষিণ ভারতীয় গ্রুপ, যারা ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের যে আধিপত্যতে নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবুল কালাম আজাদ, ওনাদের যে একটা আধিপত্যবাদ ছিল, নিয়ন্ত্রণ ছিল, কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলটি নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, এই সমস্ত মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তার ফলে সর্বভারতীয় রাজনীতিতে সেই 1937 থেকে 1945-এর মধ্যে শেরে বাংলাকে ফজলুল হকের উপর যে মানসিক টর্চার, জুলুম অত্যাচার চলেছে, তার একেবারে সর্বনাশ হয়ে গেছে। তারপর যখন পাকিস্তান হলো, তিনি সেই যদিও লাহোর প্রস্তাবের তিনি প্রস্তাবক ছিলেন, কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে কেবলমাত্র তিনি পূর্ব বঙ্গের বা পূর্ব পাকিস্তানের অধিবাসী হওয়ার কারণে পাকিস্তানের যে এলিট সোসাইটি বা পাকিস্তান মিলিটারি, তারা ওনাকে সহজভাবে গ্রহণ করলেন না। তো উনি একেবারে ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত হয়ে যখন চলে গেলেন, তখন তার বয়স সম্ভবত 90 বছর। বেগম খালেদা জিয়ার চেয়ে বয়সী, রোগাক্রান্ত, হাঁটতে পারে না, ধরে ধরে তাকে আনতে হয়। তো সেই অবস্থায় 1954 নির্বাচন করার জন্য তাকে আনা হলো। তিনি আসলেন এবং যেটা শোনা কথা, অবাক করার ব্যাপার হলো এখন তিনি নাই, তারপরে বলার মতো নাই। তার যারা আপনজন ছিলেন, কাছের লোক ছিলেন, কেবলমাত্র তাকে বসিয়ে রেখে তারা দুর্নীতি করেছেন। 1954-এ এই মনোনয়ন বাণিজ্য, ওই আমলে মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং শেরে বাংলা ফজলুল হকের কথা বলে তার দালাল ফুরিয়া যারা রয়েছে, আশেপাশের লোকজন রয়েছে, তারা সেই বিভিন্ন লোকের কাছে টাকা নিয়েছে। আবার সেটা প্রমাণ করার জন্য সেই টাকার একটা অংশ
সেই লোকসম্মুখে সবার সামনে শেরেবাংলা ফজলুল হকের হাতে সেটা ধরিয়ে দেওয়া হয়েছে। এটা যে মনোনয়ন বাণিজ্যের টাকা, ঘুষের টাকা, এই জিনিসটি ডিফারেন্ট করার বা এখানে ডিফারেন্সিয়া যে শব্দটি রয়েছে, এটাকে বাস্তবায়ন করার মতো বা এটাকে নিয়ন্ত্রণ করার মতো শারীরিক মানসিক অবস্থা শেরেবাংলা ফজলুল হকের ছিল না। ফলে কি হলো, সারা বাংলাদেশ আবেগের বশবর্তী হয়ে সবাই যুক্তফ্রন্টকে ভোট দিল এবং পুরো ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলেছে শেরেবাংলা ফজলুল হকের নামে, অন্য কোনো নাম ছিল না। সেখানে হক ভাসানী সরওয়ার্দী বলা হতো, এই তিনজনের নাম বলা হতো, কিন্তু মূলত সারা বাংলার মানুষ 1954 ভোট দিয়েছে শেরেবাংলা ফজলুল হককে। এটা হলো বাস্তবতা। আর এর প্রমাণ আমরা পাই, যখন 1954 সরকার গঠন করার চেষ্টা করা হচ্ছিল, তখন হোসেন শহীদ সরওয়ার্দীকে সবাই বলেছিল যে এখানে আসলে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ, প্রতীক নৌকা প্রতীকে নির্বাচন হয়েছে। তো কাজেই এখানে আওয়ামী লীগের মন্ত্রী বেশি থাকবে, আওয়ামী লীগের দাপট বেশি থাকবে, সরকার আওয়ামী লীগের নামে পরিচালিত হবে। তখন হোসেন শহীদ সরওয়ার্দী বলেছিলেন যে দেখো, এখানে মুনাফিকি করা যাবে না। বাস্তবতা হলো যে আমাদের কারোর নামে নির্বাচন পরিচালিত হয়নি, আমাদের এখানে যা কিছু হয়েছে শেরেবাংলা ফজলুল হকের নামে হয়েছে। কাজেই তার মতামতের বাইরে কোনো কিছু করা যাবে না। তো সেই বৃদ্ধ শেরেবাংলা ফজলুল হকের কাছ থেকে যে সুপারিশ নেওয়া হলো, তার কথা মতো যে সরকার গঠিত হলো, সেই সরকার কয়দিন ক্ষমতায় ছিলেন, মন্ত্রিপরিষদ কয়দিন ক্ষমতায় ছিলেন, সেটা আপনারা জানেন। তো একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে আসলে জীবন চলে না, জীবন চালানো উচিত নয়। বেগম জি এখন ঠিক ওইরকম একটা পর্যায়ে চলে গেছেন। ফলে তার যে সম্মান, তার যে মর্যাদা, তার যে অজেয় ভাবমূর্তি এবং তার যে সেই আপোষহীন যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটিকে এখন এই 3টি আসনে মনোনয়ন দিয়ে তারপরে একটি সরকার গঠন করতে গিয়ে সেখানে তার ইমেজকে এবং তাকে ফ্রন্ট লাইনে এনে এখানে এই বাংলাদেশের বিএনপির গত 14 মাসের যত ব্যর্থতা, কিংবা উনি যে সময়টাতে জেলে গেছেন, সেই জেলে যাওয়ার আগ থেকে আমি বলবো যে যেদিন থেকে ওনার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, সেই দিন থেকে মূলত দলের একটা গ্রুপ, সেই গ্রুপের একটা কালো জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এই কালো জাদু তাকে জেলে পাঠিয়েছে। এই কালো জাদু তাকে মানে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তিনি যখন হাজির হলে জামিন পেয়ে যেতেন, তাকে সেই মামলায় হাজির হতে দেয়নি। যে কারণে তার বাড়ি ভাঙা হয়েছে, সেটা যদি তিনি প্রথমে হাইকোর্টে না গিয়ে লোয়ার কোর্টে যেতেন, তাহলে লোয়ার কোর্টের কোনো সাধ্য ছিল না ওখানে যাকে বলা হয় সেখানে না দেওয়া, মানে যাকে বলে এখানে স্থগাদেশ, যেটা তো স্থগাদেশ না দেওয়া পর্যন্ত মানে দেওয়া ছাড়া আসলে লোয়ার কোর্টের অনেক কোনো বিধানই ছিল না, অ্যাপ্লাই করার সাথে সাথে সেটা করা হতো। কিন্তু সেই কাজ না করে মওদুদ আহমেদ সাহেবের মতো ঝানু পলিটিশিয়ান যারা আছেন, তারা কেনই কাজ করেছেন, কী করেছেন, তার একমাত্র আল্লাহ জানেন। তারা এটাকে পুরো ঘটনাটা হাইকোর্টে নিয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা তছনছ হয়ে গেল। এনিওয়ে, মওদুদ আহমেদ যে কাজটা করেছিলেন তার প্রতিফল তিনি পেয়েছেন, তার নিজের বাড়িটাও কিন্তু এভাবে চলে গেছে। তো সেই যে বেগম যে একটা রাধা চক্রের মধ্যে পড়ে গেছেন, তার মইনুল ক্যান্টনমেন্টের যে বাসভবন, মইনুল হোসেন সড়কের যে বাসভবন, এটি ধ্বংসের মাধ্যমে এবং জেলে যাওয়ার মাধ্যমে, এবং সেই রাহু চক্রটি এখনও তাকে ঘিরে আছে, তা থেকে তিনি বিমুক্ত হতে পারেননি। অন্যদিকে তাদের শারীরিক শক্তি, মানসিক শক্তি, সাংগঠনিক শক্তি সব কিছু, মানে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, পরিবারতন্ত্র থেকে শুরু করে আরও অনেক কিছু, এবং দলতন্ত্রের মধ্যে এখানে এমন কিছু ঘটছে যে এই মহিষী রমণী তিনি না পারছেন বলতে, না পারছেন সহ্য করতে। এই গেল একটা। ফলে তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জন এই নির্বাচনের মাধ্যমে বর্জন হতে পারে, ঝুঁকির মধ্যে পড়তে পারে, দুর্নাম এবং বদনামের শিকার হতে পারে, এবং তার যে লিগেসিগুলো, এই লিগেসিগুলো শেষ হয়ে যেতে পারে। আর এখানে সফল হওয়ার সম্ভাবনা বলতে গেলে 1%ও নেই, 99% ঝুঁকি তার ইমেজে। এই গেল এক। দুই নম্বর হলো যে এখনো পর্যন্ত তাকে যদি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে তারেক যে কী করলেন এতদিন পর্যন্ত? তারেকদের যে কর্তৃত্ব, নেতৃত্ব যদি দলের মধ্যে এখনও প্রতিষ্ঠিত না হয়, তাহলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আসলে এই যে 3টি নির্বাচনে যদি বেগম জিয়া জিতে সরকার গঠন হয়, তিনি রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, আর তার আন্ডারে তারেক জিয়া যেভাবেই থাকেন না কেন, এখানে একটা দ্বৈত শাসন হবে। এবং ঠিক এই আগের জমানায় বেগম জিয়াকে কেন্দ্র করে সরকারের একটা বলয়, সিনিয়র বলয়টি কাজ করবে, মিলিটারি ইন্টেলিজেন্সগুলো কাজ করবে, আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে দলের একটা তরুণ তুর্কি কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, ডাজ নট ম্যাটার। মানে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রীও হন, বেগম জিয়ার যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে সমস্ত রাষ্ট্রের সবকিছুর আকর্ষণ সবকিছু হবে বেগম জিয়া কেন্দ্রিক। যেহেতু তিনি আগের মতো সিদ্ধান্ত দিতে পারেন না, ফলে তাকে কেন্দ্র করে যে সমস্ত লোকজন থাকবেন, তারা তারেক রহমান সাহেবের চেয়ে আগামীর বিএনপি সরকারের যদি সেটা হয়, শক্তিশালী হয়ে পড়বেন, এবং এটাই বাস্তবতা। এবং চিন্তা করুন যে রাজনীতি কতটা নিষ্ঠুর। মানে আওরঙ্গজেব, তো আওরঙ্গজেবের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধ হলো সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে ক্ষমতার ব্যাপার বিরাগ ছিলেন আওরঙ্গজেব। তিনি কখনো ক্ষমতা চাইতেন না, তিনি ফকিরের মতো দিন যাপন করতেন। তিনি খুব বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। বলতে গেলে মানে বাদশাহ শাহজাহানের শাসনের কারণেই তিনি এই যুদ্ধে যেতে তিনি রাজি হতেন, কিন্তু তার বৈরাগী হতে ইচ্ছা হতো। মানে তিনি বন জঙ্গলে চলে যাবেন, সুফিবাদ চর্চা করবেন, এই রাজ্য থাকবে না। তিনি ব্যক্তিগত জীবনে কোরআনের হাফেজ ছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।